সনদ সইয়ের একদিন আগেও কাটেনি মতভিন্নতা, সই করবে না বাম জোট, বিবেচনা এনসিপি, অনড় অবস্থানে জামায়াত, ঝুঁকি চায় না বিএনপি, ফেব্রুয়ারিতেই ভোটের প্রত্যয় সরকারের। চাকসুতে ভোট উৎসবের পর চলছে গণনা, বুথে চিরকুট ইস্যু ও ব্যালটে সই না থাকা নিয়ে উত্তেজনা, ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালে ভর্তি হবেন কিনা নিশ্চিত করেননি চিকিৎসক। মিরপুরের রাসায়নিক গুদামের আগুন নিভলেও বের হচ্ছে ধোঁয়া, বন্ধ আশেপাশের কারখানা, বিশেষ পোশাকেও ঢুকতে ব্যর্থ দমকল কর্মীরা। ঘোষণা দিয়েও ঢামেক থেকে হয়নি লাশ হস্তান্তর। বৃহস্পতিবার যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছাড়লেন এমপি ও শিক্ষকরা। আবারও শহীদ মিনারে অবস্থান, ৩ দফা আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। সনদ সইয়ের একদিন আগেও কাটেনি মতভিন্নতা, সনদে স্বাক্ষর করছে না সব দল। পটভূমিতে সঠিক ইতিহাস তুলে না ধরায় সই না করার ঘোষণা দিয়েছে বাম জোটের 5 দল। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র তফসিল থেকে বাদ দিলে স্বাক্ষর করবে না গণফোরামও। সনদে সই করবে কিনা তা বিবেচনাধীন থাকার কথা জানিয়েছে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। আর সনদ স্বাক্ষর নিয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন রাজনীতিবিদরা। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই হবে উৎসবমুখর নির্বাচন। অত্যন্ত আগ্রহ নিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের একদিন আগে ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠক নেতৃত্ব দেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সন্ধ্যা 6টায় শুরু হয়ে 1.5 ঘন্টা চলে বৈঠকটি। আলোচনা হয় জুলাই সনদ নির্বাচন সহ প্রাসঙ্গিক সব বিষয়ে। বৈঠকে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। বলেন, উৎসব মুখর ভোট করতে সব পদক্ষেপ নেবে সরকার। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই, এটা এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। এখন এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে হলে কি হয়, ওরকম না। এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছে, এটা উৎসবমুখর নির্বাচন হবে। বৈঠকে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন সীমাহীন নয়, ফেব্রুয়ারিতেই ভোট হতে হবে। নির্বাচন সামনে রেখে ঝুঁকি এড়ানোর তাগিদ দেন তিনি। জুলাই জাতীয় সনদের সাথে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই। এই সংস্কার সারা জাতি চায়, আমরাও চাই। এই সংস্কার যেই দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক, তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন রাজনীতিবিদরা। ৭২-এর মূলনীতি না থাকা এবং সনদের পটভূমিতে সঠিক ইতিহাস উল্লেখ নিয়ে অভিযোগ করে সনদে স্বাক্ষর না করার কথা জানায় বাম গণতান্ত্রিক জোট। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সংবিধানের তফসিল থেকে বাদ দিলে স্বাক্ষর না করার কথা জানায় গণফোরামও। আমরা আগামী 17 তারিখ সেখানে এই জুলাই জাতীয় সনদে এই 5টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। মুক্তিযুদ্ধের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা যদি সংবিধানের তফসিল থেকে বাদ দেওয়া হয়, তাহলে গণফোরাম এই সনদে স্বাক্ষর করবে না। নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানায় ইসলামী আন্দোলন। আর সনদের বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না করায় স্বাক্ষর করার সিদ্ধান্ত বিবেচনাধীন থাকার কথা জানায় এনসিপি। আমরা চাচ্ছি যে গণভোট হবে, নির্বাচনের আগে হবে। আমরা নভেম্বরের মধ্যে আমরা গণভোট দাবি করছি। জুলাই সনদের বিষয়ে আমরা স্বাক্ষর করব কি করব না, সেই বিষয়গুলোকে আমরা বিবেচনাধীন রেখেছি। এই শর্তের উপরে যে কমিশন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির কাছে ক্লিয়ার রুটম্যাপ তারা উপস্থাপন করবে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, স্বাক্ষর করার ব্যাপারে বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে জামায়াত। আমরা দাওয়াত পেয়েছি প্রপারলি এবং আমরা আশা করি
সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হব। সিগনেচারের ব্যাপারে মাত্র একদিন বাকি আছে, ওই দিন গেলেই ইনশাআল্লাহ দেখে ফেলবেন। 15 অক্টোবরই শেষ হয়েছে ঐকমত্য কমিশনের বর্ধিত মেয়াদ। 17 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পিআরও আগে গণভোট দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে দরকার দ্রুত নির্বাচন। ঐক্যমত্য না হওয়া বিষয়ে জনগণের সমর্থন নিয়ে আসার আহ্বান তার। রাজনৈতিক প্রতিহিংসা নয়, বিএনপি সবাইকে নিয়ে দেশ গড়বে বলে জানান মির্জা ফখরুল। আগামী নির্বাচনে ধানের শেষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। মিজানুর রহমানের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন ছুটে বেড়াচ্ছেন উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের বিভিন্ন প্রান্ত। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট টানতে নিজ সংসদীয় আসনে গণসংযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকালে ঠাকুরগাঁও 1 আসনের গড়েয়া সহ বিভিন্ন ইউনিয়নের মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিএনপি মহাসচিব এ সময় বলেন, সাধারণ মানুষ অপেক্ষায় আছে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে। বিভেদ হিংসা পরিহার করে দেশটা নতুন করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। হিংসার রাজনীতি এটা আমরা চাই না। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। সব রাজনৈতিক দলের নেতারা সবাই মিলে ঠিক করছে, ছাত্ররা মিলে ঠিক করছে যে কিছু কিছু সংস্কার করতে হবে তার দেশটা ভালোর জন্য। যেই হচ্ছে সমস্ত দলগুলো এক হয়েছে, একমত হয়েছে, যারা গণভোট ও পিআর নিয়ে অযথা আন্দোলন করছে তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক দলগুলোকে বিভেদ তৈরি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ও মানুষকে বাঁচাতে দ্রুত নির্বাচন প্রয়োজন। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। পিআরের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এদিকে আলাদা এক মতবিনিময়ে মির্জা ফখরুল বলেন, ব্যবসায়ী থেকে শুরু করে সেনাবাহিনীও নির্বাচনের মাধ্যমে দেশের অভিভাবক চায়। আমার সঙ্গে কিছুদিন আগে সেনাবাহিনীর প্রধানের কথা হচ্ছিল, তিনি বললেন তো উই আর গার্ডিয়ানলেস। ব্যবসায়ীরা বলতেছে, ভাই কবে নির্বাচনটা দিবেন? তারাও চায় যে দেশে একটা নির্বাচিত সরকার আসুক। এর আগে সুখানপুকুরি ইউনিয়নে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, এটাই তার শেষ নির্বাচন, তাই তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে বিএনপিকে ভোট দিতে সাধারণ মানুষকে আহ্বান জানান তিনি। এইবারে হয়তো আমার শেষ নির্বাচন, এই নির্বাচনে আপনারা আমাকে সাহায্য করবেন, দোয়া করবেন, ভোট দিবেন। নতুন দেশ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বিভিন্ন প্রান্তে গণসংযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আগামী নির্বাচনের অপেক্ষায় আছে। তাই রাজনীতিবিদদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, কোনো বিভাজন তৈরি না করে সেই নির্বাচনের প্রস্তুতি নিতে সবাইকে আহ্বান জানান। ঠাকুরগাঁও থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। 15 বছর আগে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করেছিল আওয়ামী লীগ সরকার। সেদিন তিনি বলেছিলেন, দেশের মানুষ ঠিক এভাবেই হাসিনাকেও দেশ থেকে উচ্ছেদ করবে। তার কথা সত্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলা শালন্দর ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বলেন, নির্বাচনটা গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ এখন নেই, জামাত সহ অনেক দল নির্বাচনে নেমেছে। দেশের মানুষ কাকে সরকার হিসেবে দেখতে চায় এই সিদ্ধান্ত তাদের। তবে বিএনপি সবসময় সাধারণ মানুষের সাথে আছেন বলে জানান মির্জা ফখরুল। এই নির্বাচনটা ওই জন্যই খুব গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ এখন নাই, এখন ভোট কাকে দিব? আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কাকে সরকারে বসাতে চান এবং আপনাদের কাজগুলো কাকে দিয়ে হবে। চাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। তবে নির্বাচনে ছাত্রদল ও শিবির সহ পাল্টাপাল্টি নানা অভিযোগ বিভিন্ন প্যানেলের। ছাত্রদলের বিরুদ্ধে লোকজন জড়ো করা, মব সৃষ্টির চেষ্টা সহ বেশ কিছু অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবিরের প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট।
এদিকে এলইডি বন্ধ 100 গজের মধ্যে প্রচারণা কালি মুছে যাওয়ার অভিযোগ তোলে ছাত্রদল প্যানেল। অন্যদিকে শিবির ও ছাত্রদলের প্যানেলের বিরুদ্ধে জাল ভোট, অমোচনীয় কালি ব্যবহার সহ অভিযোগ করেছেন বাম সমর্থিত বৈচিত্র্যের ঐক্য প্যানেল। ভোট কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করা, কর্মকর্তাদের অস্বচ্ছ আচরণ সহ 9টি অভিযোগ তুলে অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল। আর অনিয়মের 10টি কারণ দেখিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে রেভুলেশন ফর স্টেট অফ হিউম্যানিটি প্যানেল। শত শত ছাত্রদল যুবদলের কর্মী 1 নং রেলগেট সংলগ্ন রফিক ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়েছে। প্রশাসন কোনো প্রকার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বুথের 100 গজের মধ্যে কোনো প্রার্থীর যাওয়ার কথা না, কিন্তু আমরা দেখেছি সেই জায়গাগুলোতে বিভিন্ন প্রার্থী স্লিপ নিয়ে ঢুকে সেখানে তাদের হাতে ধরিয়ে দিচ্ছে এবং সেই জায়গায় ভোট চাচ্ছে, যেটা একেবারেই অনুচিত ছিল। আমাদেরকে যে কালি দেওয়া হয়েছিল সেই কাগলিগুলো কয়েক সেকেন্ডের মধ্যে মুছে যাচ্ছিল। যেমন আমরা বিভিন্ন কেন্দ্রে দেখলাম, যখন ঘুরছি পর্যবেক্ষণ করলাম, তখন বিভিন্ন শিক্ষার্থীরা আমাদের অভিযোগ দিচ্ছিল। নির্বাচনের যে 100 গজের মধ্যে যে লাইনগুলো আছে সেখানে তারা ব্যালট স্লিপ বিতরণ করছে, এগুলো তো আসলে বিধির লঙ্ঘন এবং বারবার যখন প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে অভিযোগ করা হচ্ছে তারা এগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা আসলে গ্রহণ করছে না। এ ব্যাপারে আরও খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলামিন তুষার এবং তারিফ রহমান। শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। মুহূর্তে যেখানটায় অবস্থান করছি সেখান থেকেই কিন্তু পূর্ণাঙ্গ যে ফলাফল ঘোষণা প্রক্রিয়া সেটি শুরু হয়ে, এরই মধ্যে আমার চারপাশে দেখতেই পাচ্ছেন যে অডিটোরিয়াম থেকে আসলে এই ফলাফল ঘোষণা করা হবে সেটি সেই অডিটোরিয়ামের এরই মধ্যে লোকারণ্য শিক্ষার্থীদের পরিপূর্ণ হয়ে গেছে। তারা কিন্তু তারা চলে এসছেন এবং বাইরের অবস্থাও অনেকটা এরকম আমরা যেমনটা জানতে পেরেছি। যেই 5টি আলাদা আলাদা অনুষদের আসলে ভোট হয়েছে সকাল থেকে, সেই 5টি অনুষদের মধ্যে আমরা এখনো পর্যন্ত 2টি অনুষদের ফলাফল কিন্তু হাতে পেয়েছেন শিক্ষার্থীরা, অনেকেই পেয়ে গেছেন এবং আরও একটির কিন্তু অনেকটাই প্রস্তুত, এরকম তথ্য আমরা পেয়েছি এবং বাকি দুটিও খুব একটা বেশি সময় লাগবে না বলেই আসলে মনে হচ্ছে স্বাভাবিকভাবে। এবং শিক্ষার্থীরা কিন্তু অনেকেই এই যে বিভিন্ন হলগুলো যে আংশিক ফলাফলগুলো আসছে বিভিন্ন অনুষদ থেকে, সেগুলোতে যারা আসলে তথ্য পাচ্ছেন সেই তথ্য অনুযায়ী তারা অনেকেই কিন্তু বিভিন্ন যারা আসলে প্রার্থীরা রয়েছেন বা সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু ছোটোখাটো উল্লাস কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি এবং সবার মধ্যে সেই সারাদিনের যে এই ভোটের পরবর্তী সময়ের যে আলোচনা, এই সবগুলো কিন্তু তাদের মধ্যে রয়েছে। এবং ভেতরে আমরা একটু পরপর যেটা লক্ষ্য করছি সেটা হলো জুলাই আন্দোলনের সময়কে যেই স্লোগানগুলো, সেই স্লোগানগুলো কিন্তু বিভিন্ন সময় এখানে দেওয়া হচ্ছে, অর্থাৎ তারুণ্যের যেই নতুন জয় জয়কার সেটি আসলে বারবার করে আবারও এখানে আসলে ফুটে আসছে, এরকমটা কিন্তু আসলে মনে হচ্ছে। এবং আশপাশের যেই আসলে হলগুলোর অবস্থা রয়েছে এবং দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো অডিটোরিয়ামের উপর থেকে নিচ পর্যন্ত প্রায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা এই জায়গা থেকে অফিসিয়ালি যারা ঘোষণা করবেন তাদের কাউকে কিন্তু আমরা এখনো পর্যন্ত এই অডিটোরিয়ামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর সম্পূর্ণ ফলাফল হাতে নিয়েই এখানে আসবেন এমনটাই আসলে আমাদেরকে জানিয়েছেন তারা। এবং মনে হচ্ছে যে মোটামুটি আর ঘন্টা দুয়েকের মধ্যে হয়তোবা এই আজকে ফলাফল ঘোষণার সান্ধিক্ষণেই হয়তোবা আমরা আছি এবং কিছু সেই সময়ের মধ্যে কিন্তু এই ফলাফল ঘোষণা করা হবে এমনটাই কিন্তু মনে হচ্ছে। তো ফলাফল ঘোষণা হওয়ার সঙ্গে যখনই হবে তখনই দর্শক আপনাদেরকে আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তারা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দ্রুততম সময়ে যে কারা আসলে জয়ী হচ্ছেন বা কী ধরনের পরিস্থিতি রয়েছে। তো এখনও পর্যন্ত ক্যাম্পাস এরিয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা এমন কিছু কোনো ধরনের তথ্য কিন্তু আমরা পাইনি, যদিও আমরা জানতে পেরেছি যে ক্যাম্পাসে ঢোকার যে ফটকগুলো রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা রাত 11টা সাড়ে 11টা নাগাদ অবস্থান নিয়েছিলেন, এরকম একটি তথ্য আমাদের কাছে কিন্তু এসেছে। তবে সেটি ক্যাম্পাস এরিয়ার একেবারে ভেতরে বা এই ধরনের ক্যাম্পাসের মধ্যে এই ধরনের কোনো কিছু এখনো পর্যন্ত আমরা আসলে লক্ষ্য করিনি। এবং আমরা এখনো পর্যন্ত কারোই কিন্তু আমরা
একটি প্যানেল সেটা যারা আসলে তাদের জায়গা থেকে নির্বাচন বর্জন করেছেন। এর বাইরে অন্য কোনো যেগুলো আসলে আলোচিত বা বড় বড় যে প্যানেলগুলো রয়েছে সেগুলো থেকে যাদের আসলে অনেকেই সম্ভাবনা বেশি সেরকম কোনো প্যানেল থেকেই কিন্তু কোনো ধরনের প্রার্থীদের প্রত্যাহার বা এমন কোনো ধরনের ভোট বর্জনের ব্যাপারগুলো কিন্তু সামনে আসেনি, অভিযোগও তেমনভাবে সামনে আসেনি। আমরা ছোটোখাটো অভিযোগ বিভিন্ন সময় হয়েছিল সকালের দিকে, সার্বিকভাবে কিন্তু অনেকটাই বলা যায় এবং নির্বাচন কমিশনের থেকেও যখন আমরা কথা বলছিলাম তারা বলছিলেন যে অনেকটাই সুষ্ঠুভাবে কিন্তু যে প্রক্রিয়া ভোটার প্রক্রিয়া এবং গণনা পদ্ধতি তারা আসলে বেশ সন্তুষ্ট এবং শিক্ষার্থীরা কিন্তু বাইরে এলইডি স্ক্রিনগুলোতেও কিন্তু দেখছিলেন। এবং বাইরের অবস্থা কি এই মুহূর্তে আমরা সেটা জানতে চলে যাবো আমাদের আরেক সহকর্মী তারিফ রহমানের কাছে। তারিফ, বাইরে কি অবস্থা? অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু হল নির্বাচনের যারা প্রার্থী এবং ভোটার রয়েছেন উভয়ই আসলে এই যে অপেক্ষার প্রহর গুলছেন। আসলে সেই সন্ধ্যার সময় থেকে ভোট গণনা শুরু হয়েছে এবং সেই গণনা কার্যক্রম এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং আমরা শুনেছি যে কয়েকটি আসলে যেই কয়েকটি হলের আনুষ্ঠানিকভাবে প্রায় গণনার শেষ পর্যায়ে রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং হয়তো কিছুক্ষণ পরে সেগুলো আসলে যে কেন্দ্রীয় সংসদ অর্থাৎ বিবিএ ফ্যাকাল্টির কাছে চলে আসবে এবং পরবর্তীতে হয়তো নির্বাচন কমিশন সেই ফলাফলগুলো ঘোষণা করবে। এছাড়া আমরা দেখছি যে অধীর আগ্রহে আসলে প্রার্থী এবং ভোটার উভয়ই বিশ্ববিদ্যালয়ের যেই বিবিএ ফ্যাকাল্টি রয়েছে তার বাহিরে অবস্থান করছে। এর ভিতরেও বিবিএ ফ্যাকাল্টির যে অডিটোরিয়াম সেটাতে উপচে পড়া ভিড় এবং তার বাহিরেও আসলে শিক্ষার্থীদের আনাগোনা এবং তারা আসলে অধীর আগ্রহে বসে আছেন তাদের কাঙ্ক্ষিত প্রার্থীর যেই ফলাফল সেই ফলাফল জানার অপেক্ষায়। এবং আমরা দেখেছি সেই সন্ধ্যা থেকেই তারা আসলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান নিচ্ছেন এবং অপেক্ষা করছেন আসলে কখন এই যে নির্বাচনের ফলাফল আসলে প্রকাশিত হবে, সেই ফলাফল নিয়েই তারা আসলে তাদের বাসায় ফিরবেন। এমনটি আমরা কয়েকজন অর্থাৎ ভোটারদের সাথে কথা বলেছি এবং প্রার্থীরা তো অধীর আগ্রহে বসে আছেন এই নির্বাচনের ফলাফল জানার অপেক্ষায় আসলে। এছাড়া আমরা পুরো বিশ্ববিদ্যালয় জুড়েই নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার ছিল, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে ঘটেনি। কিন্তু কয়েকটি পাল্টাপাল্টি অভিযোগ বড় দুইটি দল অর্থাৎ প্যানেল তারা করেছিল। এছাড়া আসলে কোনো বড় ধরনের কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর কোনো ঘটনা আসলে ঘটেনি। এছাড়া শিক্ষার্থীরাও আসলে নির্বিঘ্নে তাদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন। আমরা ভোটারদের সাথে সারাদিন কথা বলেছি, তারা বলেছেন আসলে কোনো ধরনের তারা কোনো ধরনের চাপের সম্মুখীন হননি এবং হয়তো আরও কিছুক্ষণ পরই আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, কারা তাদের সেই আসলে নেতৃত্ব দিবেন আগামী এক বছরের জন্য। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির সামনে থেকে চাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনের সর্বশেষ খবর। চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী তারিফ রহমান এবং আলামিন তুষার। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় নিজ বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ারে যান তিনি। সেখানে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপারসন হাসপাতালে ভর্তি হবেন কিনা এ বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরালদ গুলব্রান্ডসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার দুপুর 12:30টার দিকে রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। আলোচনা শুরুতে ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন রাষ্ট্রদূত। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে নরওয়ের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বাক স্বাধীনতা, টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার
আহ্বান জানানো হয়। রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের লাশ এখনও হস্তান্তর হয়নি। লাশ স্থানান্তরে ধীরগতির অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন নিহতদের স্বজনরা। এদিকে নিহত 16 জনের মধ্যে 6 জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত হওয়া মরদেহের দাবিদার স্বজনদের ডিএনএ নমুনা বৃহস্পতিবার সিআইডির মালিবাগ কার্যালয়ে সংগ্রহ করা হবে। এরপর শুরু হবে লাশ হস্তান্তরের প্রক্রিয়া। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা স্বামী, কেউ হারিয়েছেন নিজের ভাইকে। মিরপুরের আগুন কেড়ে নিয়েছে অনেকের স্বপ্ন, অনেকের বেঁচে থাকার শেষ আশ্রয়। মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের অনেকটা সময় পেরোলেও এখনও শুরু হয়নি লাশ হস্তান্তর প্রক্রিয়া। এতে ক্ষোভ জানান নিহতদের স্বজনরা। হারা বলতেছে 5 মিনিট 10 মিনিট এরকম করে দিন তো আজকে কাবার হয়ে গেল। আমরা কালকে তো মনে করেন দেশের তো আইসা মনে করেন সারা তো ঘুমই হয় নাই, কিছুই হয় না। হারা আমাদের ভালো মন্দ কিছু জানাই না। কালকে সকাল 11টায়, আজকে রাত্রে 11টা হইতেছে। এখন পর্যন্ত তারা আমাদেরকে খালি 3-4বার মেডিকেলে আসছি। হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের লাস্টে পাচ্ছে না। লাস্ট আসে না কি ওটা বলতেছে না। যে লাস্টে যে দিবে কখন এটাই আমরা জানতে চাইতেছি বারবার, কিন্তু এইটারই তো উত্তর পাইতেছি না। এদিকে 6টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্নের কথা জানিয়েছে সিআইডির ফরেনসিক বিভাগ। বুধবার সিআইডি জানায় বাকি মরদেহগুলোর ময়নাতদন্ত বৃহস্পতিবার সম্পন্ন হবে। আজকে যেহেতু পোস্টমর্টেম হয়েছে এবং ডেড বডির নমুনা সংগ্রহ করা হলো, এগুলো ডিএনএ প্রোফাইল হবে এবং একই সাথে এই ডেড বডিগুলো যে সকল দাবিদারদের তাদের ডিএনএ নমুনা আগামীকালকে আমাদের ফরেনসিক ডিএনএ ল্যাব সিআইডি ঢাকার যে মালিবাগ যে ফরেনসিক ল্যাব আছে সেখান থেকে সংগ্রহ করা হবে। এদিকে মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুন নিভলেও ধোয়ার কারণে বিশেষ পোশাক পরেও গোডাউনের ভেতরে ঢুকতে পারেননি ফায়ার সার্ভিস সদস্যরা। ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হওয়ায় আশেপাশের গার্মেন্টস কারখানাও বন্ধ রাখা হয়েছে। গার্মেন্টসের যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নাই, নির্বাপনও হয়ে গেছে আমাদের, কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বৃহস্পতিবার যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছাড়লেন এমপিও শিক্ষকরা। আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা। 3 দফা আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতার দাবিতে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা। সরকারকে বারবার আলটিমেটাম দিয়েও সাড়া না মেলায় পালন করছেন একের পর এক কর্মসূচি। বুধবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা নিয়ে বের হন শিক্ষকরা। শাহবাগ থানার সামনে এলে বাধা দেয় পুলিশ। এ সময় ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। পরে শাহবাগ মোড় অবরোধ করেন। তারা আমাদেরকে মারুক, পেটাক, গুলি করুক, আমরা বুক পেতে গুলি সহ্য করবো, তারপর আমরা রাজপথে ছাড়বো না। এমপিওভুক্ত শিক্ষকরা জানান সরকারের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও এর প্রতিফলন নেই। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমাদের চলতেই থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারে নির্ঘুম রাত কাটিয়েছি, কিন্তু সরকারের এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের কোনো আশ্বস্ত করা হয় নাই। বারবার আমরা আশ্বাসে বিশ্বাসী নই, এবার পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার ঘোষণা দিয়ে 2.5 ঘন্টা পর শাহবাগ মোড় ছেড়ে দেন শিক্ষকরা। সেখান থেকে আবারও শহীদ মিনারে অবস্থান নেন তারা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভোজ্য তেল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন থেকে দাম বাড়ানোর ঘোষণা দিলেও বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পর আগের দরেই বিক্রি হচ্ছে বাজারে। সরবরাহ রয়েছে স্বাভাবিক, তবে কোম্পানিগুলো কমিশন কমিয়ে দিয়েছে বলে অভিযোগ খুচরা বিক্রেতা ও ডিলারদের। এতে নজরদারির অভাব হলেই সরবরাহ সংকটের আশঙ্কা করছেন ভোক্তারা। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না, এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে
বাস্তবমুখী সিদ্ধান্ত নিই। সরকারের অনুমোদন ছাড়া একতরফা ভোজ্য তেলের দাম বাড়ানোর মাসুল গুনতে হবে ব্যবসায়ীদের। মঙ্গলবার দুপুরে এমন কঠোর অবস্থান জানিয়ে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গেল সোমবার পাম ও সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হলেও বুধবার দুপুর পর্যন্ত বাড়তি দামের ভোজ্য তেল বাজারে সরবরাহ করেনি কোম্পানিগুলো। সরকার যেটা নির্ধারণ করে দিচ্ছে, যেটা বাড়ছে, কোম্পানিরা যেটা বলছে, ওই বাড়তি রেটের তেল আমাদের কাছে এখনো আসে নাই। প্রতি লিটারে 6 টাকা করে বাড়ানো হয়েছে, কিন্তু বাজারে এসে দেখলাম যে একই রেটে 190 টাকা করে রাখানো হয়েছে। এমনকি সরবরাহ সংকট নেই বলেও জানান খুচরা বিক্রেতারা, যদিও কমিশন বন্ধ করে দিয়েছে কোম্পানিগুলো, যা স্বীকার করছেন ডিলাররাও। আমাদেরকে 5 টাকা লিটারে কমিশন দিতে, এখন 2 টাকা 1 টাকা কমিশন দিতেছে। তবে সরবরাহ ঘাটতি না, সরবরাহ ভালো। আগে তো আমি বিক্রি করতেছি, কারণ গায়ে রেট না বাড়লে আমরা বাড়াতে পারি না। 1 লিটার তেলে 1.5 টাকা 2 টাকা ছাড় ছিল, ছাড় সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। নতুন দামের তেল বাজারে না এলেও দাম বৃদ্ধির খবরে অস্থিরতা বেড়েছে বাজারে। নজরদারির অভাব হলেও সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলে শঙ্কা ভোক্তাদের। যদি প্রতি মাসে এরকম তেলের দাম বেড়ে থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে খাবো? আমাদের তো আয় বাড়ে না। ব্যবসায়ের ফাঁকি দিয়ে মুনাফা নিচ্ছে। আমরা মনে করি সবার সচেতন হওয়া উচিত। সরকার যেন সর্বোচ্চ চেষ্টা করে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে সবকিছু রাখা, সেটা তেল হোক অন্যান্য বিষয় হোক। বরাবরই ব্যবসায়ীদের পক্ষ থেকে দাম বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গে বেশি দামে বেচাকেনা শুরু হলেও এবার প্রথমবারের মতো এমন ব্যতিক্রম ঘটনা ঘটল বলেও জানান ক্রেতা বিক্রেতারা। এবারকার চিত্রটাই ভিন্ন, সরবরাহ ভালো আছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ভিসা নীতি ও দক্ষ জনবলের অভাবে বাংলাদেশে ব্যবসা করতে আসা অনেক বিদেশি বিনিয়োগকারী কর্মী হিসেবে কাজ করায় জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তাই এ বিষয়ে কোনো আপোষ করা হবে না বলে জানিয়েছেন উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিদেশি বিনিয়োগকারীদের ভিসা, কর্মানুমতি এবং নিরাপত্তা ছাড়পত্র নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিডা চেয়ারম্যান বলেন, দেশের নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আহরণের উদ্দেশ্যে বিদেশিদের ব্যবসার সুযোগ দেওয়া হচ্ছে। তাই প্রকৃত ব্যবসায়ীদের জন্য কাজ করছে সরকার। এই মুহূর্তে নিজস্ব লোকবল না থাকায় অনেক ক্ষেত্রে বিদেশি কর্মীরা অগ্রাধিকার পাচ্ছেন। বিডার চেয়ারম্যানের দাবি, বিদেশি কর্মীদের নিয়ন্ত্রণে শিগগিরই বাস্তবায়ন হবে নতুন ভিসা নীতি। যাত্রী চাপ সামাল দিতে রোববার থেকে 1 ঘন্টা বাড়ছে মেট্রো চলাচলের সময়। DMTCL জানিয়েছে সকাল 6:40 থেকে মেট্রো রেল চলবে রাত 10:10 পর্যন্ত। নভেম্বরে ট্রিপ বাড়লে বিরতি কমবে বলেও জানানো হয়। প্রায় 2.5 বছরের বেশি সময় ধরে রাজধানীতে যাত্রী পরিবহন করছে দ্রুতগতির বাহন মেট্রো রেল। যানজট থেকে বাঁচতে অনেকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে মেট্রো রেলে চলাচল করে থাকেন, তাই প্রতিনিয়তই বাড়ছে চাপ। বাড়তি যাত্রী চাপ সামাল দিয়ে সেবার মান বাড়াতে মেট্রো রেলের সময়সূচিতে পরিবর্তন আনছে DMTCL। সকালে বর্তমান সময়ের চেয়ে 1/2 ঘন্টা আগে মেট্রো রেল চলাচল শুরু হবে, আর রাতে এখনকার সময়ের চেয়ে 1/2 ঘন্টা বেশি চলবে। এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা। আধা ঘন্টা আগে যেটা বললেন, তাহলে আমাদের জন্য আসলে খুবই সুবিধা হয়। শিডিউল বাড়বে, যত ট্রিপ বাড়বে আমাদের যাতায়াতের জন্য আরেকটু সহজ হবে। আগামী রোববার থেকে নতুন সময়সূচিতে মেট্রো রেল চলাচল করবে বলে জানিয়েছে DMTCL। পাশাপাশি ট্রিপের সংখ্যাও বাড়ানো হবে। উত্তর থেকে যেমন লাস্ট ট্রেন সে যেত 9টা, সেটা এখন লাস্ট ট্রেন ছাড়বে 9:30-এ। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছেড়ে আসতো 9:40-এ, সেটা চলে আসবে এখন 10:10-এ ছেড়ে আসবে। আগে যে ট্রিপ সংখ্যা ছিল তার থেকে আরও 7টা ট্রিপ আমাদেরকে বাড়তি চালানো হবে। আবার কেন চালাবো? যাত্রীদের সুবিধার জন্য। মেট্রো রেলে দৈনিক গড়ে 4.5 লাখ যাত্রী চলাচল করেন। বাড়তি সময় ও ট্রিপ শুরু হলে যাত্রী সংখ্যা 5 লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপু দাস নিহতের পর এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তার সহযোগী ছাত্রদল কর্মী তানিম। কী কারণে হত্যাকাণ্ড হয় তা জানা না গেলেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রাজনৈতিক নেতাকর্মী ও স্বজনরা। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। সিসিটিভি ফুটেজে দেখা যায় অপু দাসের উপর হামলা করে কয়েকজন যুবক। এ সময় একজনের সঙ্গে ধস্তাধস্তি হওয়া অবস্থায় অপুর গলায় ছুরিকাঘাত করা হয়। মঙ্গলবার রাতে চট্টগ্রামের চৌধুরীহাট বাজারে হঠাৎ একদল যুবক অপু দাসের ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার সঙ্গে থাকা ছাত্রদল কর্মী তানিমকেও পেটে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অপু দাসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেলে ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন ছাত্রদল কর্মী তানিমেরও মৃত্যু হয়। আমার মোবাইলে ফোন আসছে মানে আমার বাইকে স্টপ করা হয়েছে, এর পরবর্তীতে আমরা তো দৌড়াদৌড়ি এদিকে বাসা থেকে দেখানোর পর ও এইভাবে বলছে যে কেন একে মারলি, আর একটা বন্ধু পাড়ার বাইরে গেছে, মানে কেন মারলো এটা জিজ্ঞেস করতেই ফিস থেকে মারছে প্রথমে। এখানে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা হাটাদারি উপজেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্র যুবদল, বিএনপি পরিবার পক্ষ থেকে আমরা এই খুনির দৃষ্টান্তমূলক বিচার চাই। কালকে সকালে না একটু তাদের মধ্যে বাড়াবাড়ি হয়েছে, এটাকে রেস ধরে সন্ধ্যাবেলায় 8:30টার সময় পরিকল্পনা করে এটা ঘটনাটা করেছে। বিভিন্ন এজেন্সি আছে, এজেন্সির মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা সত্যিকারের বিচারটা, যারা দোষ করেছে তাদের বিচার চাই। এর আগে গত সপ্তাহে হাটাজারি উপজেলায় মধুনাঘাট পুলিশ ফাঁড়ির কাছে এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। ওই স্থানের মাত্র 5 কিলোমিটার দূরে এক সপ্তাহের ব্যবধানে ছাত্রদল নেতার এই হত্যাকাণ্ড ঘটল। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। পাকিস্তান ও আফগান তালেবান প্রশাসনের মধ্যে 48 ঘন্টার যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। মঙ্গলবার দেশ দুটির উত্তর পশ্চিম সীমান্তে আবারও গোলাগুলি হয়। হামলায় অন্তত 15 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করছে তালেবান সরকার। আহত হয়েছেন শতাধিক মানুষ। অন্যদিকে পাকিস্তানের চামান সীমান্তে গুলি বিনিময়ের সময় পাকিস্তানি 4 নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। বুধবার স্থানীয় সময় ভোরে পাকিস্তান সেনাবাহিনীর ড্রোন হামলার ভিডিও প্রকাশ করে ইসলামাবাদ। এতে দেখা যায় স্পিন বোলদাক সীমান্তে আফগানিস্তানের তালেবান বাহিনীর এক সাঁজোয়া যান ও সীমান্ত পোস্টে বোমাবর্ষণ করছে পাকিস্তানি ড্রোন। বিস্ফোরণের পর ধোঁয়া ছড়িয়ে পড়ে সীমান্ত জুড়ে, হতাহত হন বহু মানুষ। অন্যদিকে পাকিস্তানের চামান সীমান্তে কাস্টমস পয়েন্টের কাছে যাত্রীরা অপেক্ষারত অবস্থায় গোলাগুলির সময় 4 জন আহত হন। অবশেষে বুধবার সন্ধ্যায় 48 ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। ইসলামাবাদ জানায় উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সীমান্ত ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে কাজ করবে। তালেবান মুখপাত্র এক্সে পোস্ট করে পাকিস্তানের হামলাকে অযৌক্তিক ও উস্কানিমূলক আখ্যা দেন। যুদ্ধবিরতির ঘোষণার আগে দুই দেশের সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে পড়ে এবং দুপাশে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে যায়। এর আগে পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয় বৃহস্পতিবার আফগানিস্তানের তালেবান তাদের সীমান্তে প্রথমে হামলা চালায়। যদিও ইসলামাবাদী শনিবারে হামলা চালিয়ে উস্কানি দিয়েছে বলে দাবি করে তালেবান প্রশাসন, আর এতে প্রাণ হারান বহু মানুষ। একসময়ের মিত্র পাকিস্তান ও আফগান তালেবানের সম্পর্কের অবনতি শুরু হয় 2021 সালে তালেবানের কাবুল দখলের পর। ইসলামাবাদ অভিযোগ করে আফগানিস্তান থেকেই পাকিস্তান বিরোধী জঙ্গি হামলার পরিকল্পনা করা হচ্ছে, তবে তালেবান বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়ার সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে মস্কো সফরে গেলেন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। স্থানীয় সময় বুধবার রুশ প্রেসিডেন্ট পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট আল শারার মধ্যে বৈঠক হয়। বৈঠকে সিরিয়ার সঙ্গে সম্পর্কে জোরদারে মস্কো প্রস্তুত উল্লেখ করে সেটাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আশা প্রকাশ করেন পুতিন। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বাশার আল আসাদ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই প্রেসিডেন্ট আল শারার প্রথম মস্কো সফর। সিরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় রাশিয়া। মস্কোতে থাকা সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে চায় দেশটি। স্থানীয় সময় বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠকে একথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দুদেশের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে এটাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আশা প্রকাশ করেন তারা। এদিকে সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক পুনরায় স্থাপনে জোর দিয়েছেন প্রেসিডেন্ট আল শারা। এর আগে রাশিয়ায় পৌঁছানোর পর শারাকে উষ্ণ অভ্যর্থনা জানান পুতিন। এ সময় সিরিয়ার পার্লামেন্ট নির্বাচন আয়োজন প্রেসিডেন্ট শারার জন্য বড় অর্জন উল্লেখ করে তাকে অভিনন্দন জানান পুতিন। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর গত বছর ক্ষমতা গ্রহণ করেন বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এরপর মস্কোতে এটাই ছিল আহমেদ আল শারার প্রথম সফর। এদিকে সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আহমেদ আল শারা জানান রাশিয়ার সঙ্গে সিরিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ ও
ও দীর্ঘস্থায়ী। বলেন, কৌশলগত বিষয় ছাড়াও মৌলিক কাঠামো, জ্বালানি ও খাদ্যসহ বিভিন্ন বিষয়ে রাশিয়ার ওপর নির্ভরশীলতা রয়েছে সিরিয়ার। এ সময় যে কোনো মূল্যে বাশার আল আসাদকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। 2024 সালের ডিসেম্বর মাসে সিরিয়া থেকে আসাদ সরকারকে উৎখাত করে বিদ্রোহীরা। এ সময় প্রাণ বাঁচাতে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ঘনিষ্ঠ মিত্রদেশ রাশিয়ার সহায়তায় মস্কোতে পালিয়ে যান। নাসরিন রুমি, সময় সংবাদ। মেক্সিকোয় ভয়াবহ বন্যায় নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে মোতায়েন করা হয়েছে হাজার হাজার উদ্ধারকর্মী। বন্যায় ধ্বংস হয়েছে রাস্তাঘাট, গাছপালা ও অবকাঠামো। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 7 দিন পেরিয়ে গেলেও মেক্সিকোয় এখনও চলছে উদ্ধার কাজ। বন্যায় দেশটির মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ধসে পড়েছে বহু সেতু ও রাস্তা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় দেশটির হিদালগো ও ভেরাক্রুজ প্রদেশে। হতাহত হন বহু মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। দেশটির প্রেসিডেন্ট জানান, উদ্ধার কাজে সশস্ত্র বাহিনীর 10,000-এর বেশি সদস্য কাজ করছেন। ভয়াবহ বন্যায় ধ্বংস হয় বহু ঘরবাড়ি ও গাছপালা, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বহু অবকাঠামো। মেক্সিকো সরকার জানায়, হাজার হাজার উদ্ধারকর্মীকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিস্থিতি পর্যবেক্ষণের কাজেও নিয়োজিত আছে অনেকে। আমাদের পরিবারের একটা ছোট্ট ঘর ছিল এই পাহাড়ের কাছেই। বন্যায় পাহাড়টা ধসে পড়ে। সত্যি কথা বলতে আজ পর্যন্ত আমরা তাদের খুঁজে পাইনি, তবুও উদ্ধারকর্মীরা খুঁজে চলেছেন। এখন তারা ধীরে ধীরে আশা হারাচ্ছেন। আমরা বেশ কয়েকদিন ধরে বন্যার কাজে নিয়োজিত আছি। সব জায়গা থেকে তথ্য সংগ্রহ করছি। আমরা সব এলাকায় যাব এবং বাসিন্দাদের থেকে তথ্য সংগ্রহ করব। বন্যায় মেক্সিকোর যে 5টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছিল, বেশিরভাগ এলাকায় পুনরায় তা চালু হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার রিয়াও প্রদেশে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ আগুনে 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 18 জন। স্থানীয় সময় বুধবার ভোরে বাতাম শহরের একটি শিপইয়ার্ডে মেরামতাধীন অবস্থায় আগুন ধরে যায় তেলবাহী ট্যাঙ্কারে। পুলিশ জানায়, আগুন লাগার সময় জাহাজে কোনো তেল ছিল না। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং দগ্ধ হন বহু শ্রমিক। আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। জার্মানির রাজধানী বার্লিনে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে আলোর উৎসব ফেস্টিভ্যাল অফ লাইটস। 8 অক্টোবর থেকে শুরু হওয়া বর্ণিল আলোর এই উৎসব চলবে 15 অক্টোবর পর্যন্ত। বার্লিন থেকে ফেস্টিভ্যাল অফ লাইটসের আরও খবর জানাচ্ছেন বিটু বড়ুয়া। মানুষের জীবন, প্রেম, ইতিহাস, জীববৈচিত্র্য, আনন্দ ও বেদনাকে সঙ্গে নিয়ে লেটস শাইন টুগেদার শিরোনামে আলোর উৎসবে মাতোয়ারা জার্মানির রাজধানী বার্লিন। গেল সপ্তাহের বুধবার থেকে সন্ধ্যা নামতেই নগরীর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা এবং রাষ্ট্রীয় ভবনগুলোতে লেজারের বর্ণিল আলোর প্রক্ষেপণ নজর কাড়ছে সবার। উৎসবকে আরো রাঙিয়ে দিতে সন্ধ্যা নামতেই নগরীর সবখানেই বসে সঙ্গীতের আসর। জমকালো এই লাইটস অফ ফেস্টিভ্যালে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে অংশ নেন স্থানীয়রাও। আমি তাজিকিস্তান থেকে এসেছি। প্রতি বছরের মতো এবারও উৎসবে যোগ দিয়েছি লেজার আলো উপভোগ করতে। গত বছর আমি এসেছিলাম, তবে এ বছরের থিমটা ভালো লেগেছে, আবারও আসতে চাই। শহরের প্রায় প্রতিটি স্পটে ঘুরে ঘুরে আমরা আলোর খেলা দেখছি। এখনো আরো অনেক জায়গায় যাওয়া বাকি। ভীষণ ভালো লাগছে সবার সঙ্গে আনন্দে শামিল হতে। আয়োজকরা জানান, লেজারের আলো প্রক্ষেপণের মধ্য দিয়ে মানুষ, সভ্যতা, জীববৈচিত্র্য ও বহুমাত্রিক সংস্কৃতি তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে সব মানুষের মধ্যে সৃষ্টিশীলতাকে জাগিয়ে তুলে একটি শান্তির পৃথিবী গড়ার দিকে এগিয়ে যাওয়া। বেশ কয়েক বছর ধরে বার্লিনের এই লাইট অফ ফেস্টিভ্যাল সবার কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বৈচিত্র্যময় পৃথিবীর সকল সৃষ্টিকে বুঝতে এবং জীবনকে ক্ষণিকের জন্য হলেও রাঙিয়ে তুলতে এই আলোর উৎসবে যোগ দেওয়াটা অত্যন্ত জরুরি বলে মনে করছে উৎসবে যোগ দেয়া অনেকেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়। খেলার খবর। ঢাকা বিমানবন্দরে সমর্থকদের রোষানলের মুখে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে ফেরত আসা ক্রিকেটাররা। এদিন ক্রিকেটারদের গাড়ি লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন উপস্থিত কয়েকশো দর্শক।
এর আগেও বহুবার সিরিজ হেরে দেশে এসেছেন ক্রিকেটাররা, কিন্তু এবারের মতো পরিস্থিতি তৈরি হয়নি কখনোই। ক্রিকেটারদের নিরাপত্তায় বিমানবন্দর কর্মীরা ব্যস্ত থাকলেও সমর্থকদের দমাতে পারেননি তারাও। অ্যাওয়ে সিরিজ বা বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের গল্পটা হাতে গোনা। দেশের বাইরে খুব আহামরি পারফরমেন্স কখনোই দেখা যায় না লাল সবুজের ক্রিকেটারদের কাছ থেকে। দু একটা যা ব্যতিক্রম, সেখানে দলীয়র চেয়ে ব্যক্তিগত পারফরমেন্সের দুটিটাই চোখে পড়বে সবার আগে। তাই ক্রিকেট টিমের দেশ থেকে যাওয়া কিংবা আসায় কখনোই আলাদা কোনো মাহাত্ম্য থাকে না সমর্থকদের কাছে। মোটামুটি নীরবেই এতদিন চলছিল এই গল্পটা। কিন্তু এবারের ঘটনা একেবারেই ব্যতিক্রম। বাংলাদেশ ক্রিকেট টিম দেশ ছেড়েছিল এশিয়া কাপ খেলতে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন জাকের আলী অনিক। পরে টুর্নামেন্টে দল এবং খেলোয়াড়দের পারফরমেন্সের কি দশা সেটার আলাদা করে বলার কিছু নেই, সবারই জানা আছে টুকটাক। কিন্তু এশিয়া কাপ শেষেও দেশে ফেরেননি তাসকিন মোস্তাফিজরা। আফগানিস্তানের বিপক্ষে টি-20 এবং ওয়ানডে সিরিজের জন্য থেকে যান তারা। এরপর সংক্ষিপ্ত ফরম্যাটে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে আনন্দে ভাসলেও বিপত্তির শুরু হয় ওয়ানডেতে। টানা 3 ম্যাচ হেরে হোয়াইট ওয়াশই শুধু নয়, আফগানদের সামনে কোনো প্রতিরোধী করতে পারেননি হৃদয়, মিরাজ, জাকেররা। ফলাফল ক্ষুব্ধ সমর্থকরা। তবে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি ক্রিকেটার কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সমর্থকদের রোষানলের মুখে পড়েন ক্রিকেটাররা। তাদের গাড়ির পাশে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন জনা 50 মানুষ। শুধু তাই নয়, ক্রিকেটারদের নিয়ে নানা কটূক্তিও করেন তারা। সবচেয়ে বেশি ঝড় বয়ে গেছে তাওহিদ হৃদয় এবং নাইম শেখের উপর দিয়ে। তাদের গাড়িকে শেষ পর্যন্ত ফলো করে দুয়ো দেন সমর্থকরা। পরিবারের সদস্যরা গাড়িতে বসে থাকবার পরও সমর্থকদের হাত থেকে রেহাই মেলেনি তাসকিনের। ক্রিকেটারদের মান বাঁচাতে পুরোটা সময় চেষ্টা করে গেছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা, কিন্তু কোনোভাবেই সমর্থকদের দুয়ো থেকে রক্ষা করতে পারেননি তারা। এতদিন ভারত পাকিস্তান সমর্থকদের এরকম বহু গল্প শুনেছে বাংলাদেশের ক্রিকেটাররা। এবার নিজেরাই হলেন সেই দুর্ভাগ্যের সাক্ষী। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছেন না লিটন দাস। চোট অনেকটা কাটিয়ে উঠলেও বিসিবির চিকিৎসকের কাছ থেকে এখনও ব্যাট হাতে নেওয়ার অনুমতি পাননি লিটন। মিরপুরে এদিন রানিং আর ট্রেসিং করেছেন এলকেডি। ব্যাটিং অনুশীলনে ফিরতে কমপক্ষে আরও 2 দিন সময় লাগবে তার। তবে ওয়ানডে সিরিজে না থাকলেও টি-20 সিরিজের শুরু থেকেই লিটনকে পাওয়ার বিষয়ে আশাবাদী বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে চোট পেয়েছিলেন লিটন দাস। এরপর থেকেই মাঠের বাইরে টি-20 অধিনায়ক। এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তার অভাব ভুগিয়েছে বাংলাদেশকে, বিশেষ করে উইকেট কিপিংয়ে। এলকেডির খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে আর টি-20 সিরিজেও। এখন অনেকটা সুস্থ হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা নিশ্চিত নয় লিটনের। প্রথমে শঙ্কা ছিল লিটনের মাঠে ফেরাটা আরও দীর্ঘ হতে পারে, কিন্তু এলকেডি মিরপুরে শুরু করেছেন ফেরার প্রস্তুতি। কদিন ধরেই করছেন রানিং, স্ট্রেচিং, সময় কাটাচ্ছেন জিমেও। এদিনও মিরপুরে লম্বা সময় ফিটনেস ট্রেনিং করেছেন টি-20 অধিনায়ক। চোটও এখন অনেকটাই সেরে গেছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে মাঠে ফিরতে কতটা মরিয়া এলকেডি। তবে এখনও ব্যাটিং শুরু করেননি লিটন। এছাড়াও এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস ওগুলো সবই করছে এবং ওগুলো সবই করবে। ব্যাটিং করা পর্যন্ত আমি ঠিক বলতে পারছি না। এছাড়াও সব ঠিক আছে না, সব ঠিক হলে তো আমরা ব্যাটিং করতে বলতাম। ওর লোকগুলি চালিয়ে যাক, ফিটনেস চলতে থাকুক। যখন ব্যাটিং এর সময় হয় তখন ব্যাটিং করলে কয়েকদিন ব্যাটিং করলে হেঁটে ফেলতে পারবো। টি-20 অধিনায়ককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। শনিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু ব্যাট হাতে অনুশীলন শুরু করতে লিটনের সময় লাগবে আরও কয়েকদিন। তাই বলাই যায় ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না লিটন। ইমনের কাঁধের ইনজুরিটাও এখনও সারেনি। ব্যাটে রান না পেলেও উইন্ডিজ সিরিজে হয়তো স্কোয়াডে থাকবেন নাইম শেখ। অবশ্য বিবেচনায় থাকবেন সৌম্য সরকারও। ফরম্যাট ভিন্ন হলেও এনসিএল টি-20তে 6 ম্যাচে 150-তে তিনি করেছেন 178 রান। রিহাব প্রক্রিয়া শেষ হলেই ব্যাট হাতে ফেরার প্রস্তুতি শুরু করবেন লিটন দাস। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ দিয়েই আবারও দেখা মিলবে টাইগারদের শর্টার ফরম্যাটের অধিনায়কের। আগামী 27 অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ড্রয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। পিছিয়ে পড়া ম্যাচে ঘুরে দাঁড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তবে বাংলাদেশের গোল কনসিডের ধরন নিয়ে আক্ষেপ সাবেক এই ফুটবলারের। আগামী মাসে ভারতের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামার পরামর্শ এমিলির।
কাইতাক স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দল শুধু হংকং চায়নার 11 জনের বিপক্ষেই লড়াই করেনি। প্রায় 45,000 স্বাগতিক সমর্থকের চোখ রাঙানি উপেক্ষা করে ম্যাচে উত্তাপ ছড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাই করার রেস থেকে ছিটকে গেছে জামাল ভুঁইয়ার দল। হোম ম্যাচের মতো অ্যাওয়ে ম্যাচেও দ্বিতীয়ার্ধে চমক দেখায় বাংলাদেশ। কদিন আগেই দলে ছিল না স্কোরার, সেই দলটাই টানা 2 ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে। তবে শেষ সময়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও হাতছাড়া করেছে লাল সবুজ প্রতিনিধিরা। তাই বাংলাদেশ দল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। অ্যাওয়ে ম্যাচে গিয়ে আমরা 1 পয়েন্ট পেয়েছি, হোম ম্যাচে আমরা হেরে গেছি, এই তো আক্ষেপের জায়গা। আমাদের ছেলেরা যেভাবে খেলছে অ্যাওয়ে ম্যাচে, যে মেন্টাল স্ট্রেংথ দেখিয়েছে, এটা একটা বিশাল পজিটিভ দিক। হামজা সমিত চোম দলের সাথে ইনক্লুড হওয়াতে দলটা পুরোটা এখন একটা উজ্জীবিত হয়ে দল হিসেবে খেলছে। অপোনেন্ট যখন 10 জন, হ্যাঁ, তখন তো আপনি ম্যাচটা জেতার জন্য খেলবেন, রাইট? তো ওখানে গোল সেলিব্রেশন করছি, টাইম কিল করছি, এগুলি আমার কাছে আবার দৃষ্টিকটু মনে হয়েছে। এশিয়ান কাপের স্বপ্ন ভেস্তে গেলেও উত্তাপ ছড়াচ্ছে নভেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে বাছাই পর্বের ম্যাচ, যেখানে জয় পেলে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। তাই ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামার পরামর্শ এমিলির। ইন্ডিয়ার সাথে আগামী মাসে ম্যাচ রয়েছে, ওইটাকে আমাদের এশিয়ান কাপের মেইন আমার কাছে মনে হয় অ্যাচিভমেন্ট হিসাবে নিতে হবে, যে এই ম্যাচ জিততে পারলে আমরা এশিয়ান কাপ কোয়ালিফাই, যে আমাদের যে একটা আশা ছিল সেইটার হয়তো 50% আমরা ফুলফিল করতে পারবো যদি এই ম্যাচটা জিততে পারি। সুতরাং একটা জয় এশিয়ান কাপে যদি থাকে কোয়ালিফাই রাউন্ডে, সেইটা হয়তো আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, এবং সেইটা যদি ইন্ডিয়ার এগেনস্ট হয় হোম ম্যাচে, সের থেকে তো বড় পাওয়ার কিছু হবে না। দেশের ফুটবলের বড় আক্ষেপ উন্নত মানের মাঠ। স্লো পিচে প্রস্তুতি নিয়ে প্রতিপক্ষের মাঠে বেগ পেতে হয় বাংলাদেশকে। তাই ঘরোয়া ফুটবলে মাঠের দিকে মনোযোগী হওয়ার আহ্বান সাবেক অধিনায়কের। একজন ভালো প্লেয়ার একজন ভালো মাঠ চায়। আমরা এখানে যে ঘরোয়া ফুটবলের যে লিগের যে মাঠগুলিতে খেলি, এটা আমার কাছে মনে হয় যে খুবই বাজে অবস্থা। ইনজুরি হওয়ার চান্স থাকে, ইনজুরি হয়, প্লেয়াররা বেস্ট পারফরমেন্সটা দিতে পারে না, যার কারণে কিন্তু ঘরোয়া ফুটবলে কিন্তু প্লেয়ারদের পারফরমেন্স আশানুরূপ থাকে না। 18 নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি এবং চিকিৎসা নিয়ে কথা বলছেন তার চিকিৎসক। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। জটিলতাগুলো, এটা মানুষের যে সমস্ত মেইন অর্গান, প্রত্যেকটার মধ্যে জটিলতা দীর্ঘদিন যাবত আছে, এবং এই সমস্ত জটিলতা নিয়েই আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানি, মানুষের দোয়া, এবং উনি অন্য অনেক মানুষ এসছে আলহামদুলিল্লাহ। এত অসুস্থতার মাঝেও উনি অনেক সুস্থ আছেন এবং ওনার অবস্থা স্থিতিশীল। যদিও উনি সাধারণ মানুষের মতো চলাফেরা করা, কাজ করা বা কথা বলা সেগুলো হয়তো উনি করেন না, তারপরেও এত অসুস্থতার মাঝেও, এত প্রতিকূলতার মাঝেও ওনার অবস্থা আল্লাহর রহমতে মানুষের দোয়ায় অনেক স্থিতিশীল আছে। ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম এভার কেয়ার হাসপাতালে। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।